Hello everyone, welcome to another brand new video. রিসেন্টলি আমি ইন্দোনেশিয়া থেকে ঘুরে এসেছি। সেখানে কেন গেলাম, গিয়ে কি করলাম এবং কিভাবে গেলাম, চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম টু রেডি গেট সেট গো। এয়ারপোর্ট থেকে আমার বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমি চলে গেলাম এয়ারপোর্টের ভেতরে। সেখানে চেক ইন কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন শেষ করে চলে গেলাম বোর্ডিং গেটে। সেখানে সকল প্রকার সিকিউরিটি চেক কমপ্লিট করে অপেক্ষা করছিলাম বিমানের জন্য। একটু পরে বাসে করে আমাদেরকে বিমানের কাছে নিয়ে যাওয়া হলো। এই তো সেই বিমানটি। আমি আজকে ভ্রমণ করছি বাতিক এয়ারে, যা মূলত মালয়েশিয়ান ভিত্তিক একটি এয়ারলাইন্স। চলুন বাতিক এয়ারকে রিভিউ করা যাক। আমি ভ্রমণ করেছিলাম বাতিক এয়ারের ইকোনমিক ক্লাস অনুযায়ী সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল ছিল, তাদের কাস্টমার সার্ভিস যথেষ্ট ভালো ছিল, এমনকি অনবোর্ডে আরামদায়ক জার্নি ছিল, নিচে পা রাখারও যথেষ্ট জায়গা ছিল। তবে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে প্লেনের বেশিরভাগ সিটগুলোই ফাঁকা ছিল। যাই হোক, এখন আমার ফ্লাই করার সময় আমি দোয়া পড়ে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম এবং ফ্লাই করে গেলাম। ওপর থেকে ঢাকা শহরকে দেখতে এতটা দারুণ লাগছিল যা আমার কাছে অকল্পনীয়। তখন আমার মাথায় একটা গান ঘুরপাক খাচ্ছিল, এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। দুঃখিত আমার খারাপ গলায় গান শোনানোর জন্য। এরপর নিশ্চিন্তে একটা ঘুম দিলাম। কিছুক্ষণ পরে শুনলাম পাইলট সাহেব কিছু অ্যানাউন্স করছে। তিনি বললেন, এখন মালয়েশিয়ায় সময় এতটা বাজে, আকাশটা খুব মেঘাচ্ছন্ন, কুয়ালালামপুর এয়ারপোর্টের খুব কাছাকাছি আছি, 20 মিনিটের মধ্যে কুয়ালালামপুর এয়ারপোর্টে অবতরণ করব। আমি তো শুনে অবাক, কিরে ভাই, বিমানে উঠতে না উঠতেই মালয়েশিয়া চলে আসছি। পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমি প্রায় 4 ঘন্টা ভ্রমণ করে ফেলেছি। কুয়ালালামপুর এয়ারপোর্টে নামতে শুনে নেওয়া যাক আমি কেন যাচ্ছি ইন্দোনেশিয়াতে। আমি ইন্দোনেশিয়াতে যাচ্ছি মূলত ইউথ ক্লাইমেট লিডারশিপ ক্যাম্প এশিয়া চ্যাপ্টার 2024-এ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে। বর্তমান বিশ্বের আবহাওয়ার বিরূপ অবস্থাকে ঠেকাতে 50 জন তরুণকে প্রশিক্ষণ দেওয়ার একটি ক্যাম্প, যা আয়োজন করছে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে ICESCO, এবং তার সাথে রয়েছে দ্য ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট ইন্দোনেশিয়া। সেখানে 50 জন তরুণের মধ্যে 30 জন ইন্দোনেশিয়া থেকে অংশগ্রহণ করবে এবং বাকি 20 জন এশিয়ার অধীনস্থ বিভিন্ন দেশ হতে অংশগ্রহণ করবে। আমি সেখানে স্কলারশিপ পেয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যাই। উল্লেখ্য, এখানে অংশগ্রহণকারীদের সকল প্রকার খরচ প্রতিষ্ঠানটি বহন করেছে। নেমে গেলাম কুয়ালালামপুর এয়ারপোর্টে। তবে মজার বিষয়টি হচ্ছে কুয়ালালামপুর থেকে ইন্দোনেশিয়ার ট্রানজিট ছিল প্রায় 15 ঘন্টা। নামার পর থেকে মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আগামী 15 ঘন্টা আমি কিভাবে এখানে কাটাবো। কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমেই ব্রেকফাস্ট করে সিদ্ধান্ত নিলাম কুয়ালালামপুর এয়ারপোর্ট ঘুরে দেখা যায়। আগে থেকেই খোঁজ নিয়েছিলাম যে কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্রাভেলারদের জন্য ট্রেনের ব্যবস্থা রয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক এয়ারপোর্ট একে 2টি বিল্ডিং রয়েছে, একটি স্যাটেলাইট বিল্ডিং, আরেকটি হলো টার্মিনাল 1 বেল্ট। একটি বিল্ডিং থেকে অন্য আরেকটি বিল্ডিংয়ে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করতে হয়, কিন্তু সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়ার পরে শুনলাম ট্রেনের লাইন আপগ্রেডিং করার জন্য কাজ চলছে। তবে তাদের এয়ারপোর্ট ঘুরে দেখার জন্য, অর্থাৎ একটি বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য শাটল বাসের ব্যবস্থা রয়েছে। উঠে পড়লাম শাটল বাসে, পুরো এয়ারপোর্ট ঘুরে দেখা শুরু করলাম। চলুন কুয়ালালামপুর আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘুরে দেখা যায়।
এয়ারপোর্ট ঘুরে লাঞ্চ শেষ করার পরে এবার আমি দেখা করতে যাব আরও দুজন পার্টিসিপেন্টের সাথে। একজন থাইল্যান্ড থেকে ভ্যালেন্টিনা, আরেকজন ব্রুনাই থেকে ফাতিন, এবং আমাদের সবার ফ্লাইট একই সাথে। তাদের সাথে দেখা করার পর জানতে পারলাম ফ্লাইট আরও 2 ঘন্টা ডিলে করবে। আমার মেজাজটা একটু বিগড়েই গেল এবং আমি সরাসরি এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে যোগাযোগ করলাম। তারা বলল ফ্লাইট অপারেশনের সমস্যার জন্য ফ্লাইট আরও 2 ঘন্টা ডিলে করবে। তখন তারা আমাকে একটি কুপন দিল, যেই কুপন দিয়ে আমি স্টারবাকস থেকে 35 রিঙ্গিতের মধ্যে যে কোনো খাবার খেতে পারবো। আমি অর্ডার করলাম এশিয়ান ডলচে লেটে, যা মূলত এক ধরনের চা, আর সাথে ছিল ককটেল সসেজ। সব মিলিয়ে খরচ পড়েছিল প্রায় 33.50 রিঙ্গিত। স্টারবাকসে বসে খেতে দারুণ লাগছিল, কারণ বাইরের ভিউটা বেশ চমকপ্রদ ছিল। খাবার শেষ করতে করতে ফ্লাইটের সময় হয়ে গেল। সকল প্রকার চেকিং শেষ করে মালয়েশিয়াকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলাম ইন্দোনেশিয়ার পথে। প্রায় 2 ঘন্টার ভ্রমণ শেষ করে নামলাম ইন্দোনেশিয়ার সোয়েকার্নো হাইতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাকার্তায়। ইমিগ্রেশন শেষ করে বেল্ট থেকে লাগেজ নিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করে এয়ারপোর্টে বাইরেই বের হয়ে দেখি আমাদের ক্যাম্পের লোকাল অফিসার চাচা এবং অ্যাডভাইসার রাঙ্গা, তার সাথে মালয়েশিয়া থেকে 2 জন অংশগ্রহণকারী আমিরুল এবং আরভিন সিং। এবারে আমাদেরকে এয়ারপোর্ট থেকে বাসে করে নিয়ে যাওয়া হবে আমাদের কটেজে। আমাদের কটেজ ছিল কেবনসু বগর, যা বগরে অবস্থিত, অর্থাৎ আমরা এখন জাকার্তা সিটি থেকে বগর সিটিতে যাব। বাস জার্নি শেষ করে আমরা পৌঁছালাম আমাদের কটেজে, তখন প্রায় ভোর 5টা বাজে। সকাল 8টায় কিন্তু আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। সেখানে নিজ দেশের পতাকা দেখে খুব গর্বিত নাগরিক মনে হচ্ছিল নিজেকে। প্রথম দিন সেশন চলছিল, আর আমি প্রায় সব সেশনে ঘুমাচ্ছিলাম, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তবে সবার এনজয়মেন্ট দেখে কোথাকার ঘুম কোথায় গিয়েছে জানি না। এরা সবাই ছিল আমার রুমমেট, একজন একজন করে পরিচিত হওয়া যায়। এখানে আছে হচ্ছে ফারহাস ভাই, এত ভাই, আর এখনো হারাবাজ ভাই ঘুম থেকে উঠে নাই। মোহাম্মদ কায়েস, ব্রাহাম। দ্বিতীয় দিন শুরু হয়ে গেল ওয়ার্ম আপ এবং ইয়োগা দিয়ে। এরপরে নাস্তা খেয়ে রেডি হয়ে গেলাম আমাদের ফিল্ড ট্রিপের জন্য। Hello everyone, we are all ready for our field trip. This is our team, climate advocates. This is Ibnu, and this is Aisha, and this is Anna. Sunny, say hello. আমাদের ফিল্ড ট্রিপ ছিল বগর সিটির সালাক মাউন্টেনে। সালাক মাউন্টেনের চারিপাশ আমরা ঘুরে দেখব, সেখানকার জনজীবন সম্পর্কে ধারণা নিব। এখানকার মানুষ মূলত জুম চাষ এবং চামড়া শিল্পের উপরে কাজ করে আয় রোজগার করে। সবাই বাইক দিয়ে চলাফেরা করে, এমনকি বিভিন্ন ব্যবসায়ী বাইকে করে তাদের মালামাল নিয়ে এসে বিক্রি করে। তবে আমি ইন্দোনেশিয়ানদের কাছ থেকে যতটুকু জানলাম, তারা বলল তাদের মূল শহরের তুলনায়, মানে তাদের যে রাজধানী জাকার্তার তুলনায় এখানে শিক্ষা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি আছে। তবে পাহাড়ি এলাকা হিসেবে তাদের জীবন জীবিকার ব্যবস্থা যথেষ্ট উন্নত বলে মনে হয়েছে আমার কাছে। এবার আমরা 2টি নদী পর্যবেক্ষণ করব, একটি দূষিত নদী আর একটি ভালো নদী। দূষিত নদীটি কেন দূষিত হয়েছে তার কারণ খুঁজে বের করব, প্রতিকার হিসেবে কি কি করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
এবারে আমাদের ফিল্ড ট্রিপ শেষ, আমাদের ডিসকাশন শেষ, কী কী প্রতিকার করা যায় সেগুলোর পয়েন্ট আউট বের করা শেষ। আমরা আমাদের কটেজে ব্যাক করব। কটেজে ব্যাক করেই রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম সুইমিং করতে। ডিনার শেষ করে সবাই রেডি হয়ে গেলাম আমাদের কালচারাল নাইটের জন্য। একটি ইভেন্ট ছিল ফ্যাশন শো উইথ ইয়োর ওন ট্রেডিশনাল ড্রেস, অর্থাৎ এখানে আপনাকে আপনার দেশের ঐতিহ্যবাহী পোশাক পরতে হবে। সবাই তাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে র্যাম্পে হাঁটবে। পর্যায়ক্রমে একে একে সবাই র্যাম্পে হাঁটা শুরু করলো। এবারে আসলাম আমি। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে আমি পরেছিলাম লুঙ্গি আর ফতুয়া, এবং আমাদের তাঁত শিল্পের নিদর্শন হিসেবে সাথে রেখেছিলাম গামছা। র্যাম্প শেষ করে সবাই তাদের গ্রুপ পারফরমেন্স দেখালো। এরপর আমার কাছে মনে হয় আমাদের কালচারাল নাইটের সবচাইতে প্রাণবন্ত মুহূর্ত ছিল এটি, যখন আমরা সবাই একই সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মাইকেল জ্যাকসনের হিল দ্য ওয়ার্ল্ড গানটি সমবেত কণ্ঠে গেয়েছিলাম। সবাই একসাথে বেশ এনজয় করলো যার যার নিজস্ব গানে। তৃতীয় দিন সকালে প্রত্যেকে গ্রুপের প্রেজেন্টেশন শেষ করে তৃতীয় দিন সকালে, অর্থাৎ আজকে আমাদের YCLC এশিয়া চ্যাপ্টার ক্যাম্প 2024-এর শেষ দিন। তো সবাই প্রত্যেক গ্রুপ থেকে যার যার প্রেজেন্টেশন শেষ করে সকলে মিলে একসাথে গ্রুপ ফটো সেশন শেষ করলাম এবং কেবুন সুকে বিদায় জানালাম। তবে আমি কিন্তু এখনো ইন্দোনেশিয়াকে বিদায় জানাইনি। আরও 2 দিন থাকবো ইন্দোনেশিয়াতে, বগোর সিটি এবং জাকার্তা সিটি ঘুরে দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে ইন্দোনেশিয়ায় ঘোরাঘুরি পার্ট 2-তে। সো সেই পর্যন্ত স্টে টিউনড, ডু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু লাইক, comment and share. Thanks for watching.